ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রসঙ্গে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে, অ্যাকচুয়ালি কি কি যুক্তি তারা দিয়েছে এবং কোন ডিউরেশনটার জন্য পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। পাশাপাশি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মী নয়, শিক্ষক শিক্ষিকা বা আরও যে অন্যান্য বিভিন্ন সংস্থার কর্মী যারা ডিএ পান, পেনশনার, ফ্যামিলি পেনশনার, প্রত্যেকের কথাই উল্লেখ আছে। তার কারণ বিভিন্ন সময় এগুলো নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছিলেন, যদিও বেশিরভাগ মানুষের মধ্যে কোনো সন্দেহ ছিল না, কিন্তু অনেকে এগুলি জানতে চাইছিলেন। তো সেই বিষয়গুলিও এখানে রয়েছে, আমি সমস্তই আপনাদের সাথে শেয়ার করব কি কি বিষয় এখানে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি মেন যেটা বলা হচ্ছে 16 তারিখ যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটাকে মডিফিকেশন এবং সময়ে চাওয়া হয়েছে এক্সটেনশন। এটা গেল প্রথম কথা। এরপরে আমি এখানে চলে যাচ্ছি আপনাদের যে বিষয়গুলি এখানে উত্থাপিত করা হয়েছে। দেখুন, প্রথমে যেটা বলা হচ্ছে যে কর্মীদের মর্গ ভাতা দেওয়াটা কর্মকর্তার বিবেচনাধীন, ইচ্ছাধীন, সেটা কখনোই বাধ্যতামূলক নয়। এটা গেল প্রথম পয়েন্ট তারা বলতে চাইছে। তারপর বিয়েতে যেটা বলা হচ্ছে মর্গ ভাতা দেওয়াটা সর্বভারতীয় মূল্যসূচক মেনে বাধ্যতামূলক করা হলে সেটা কর্মকর্তার বিবেচনার বিষয়টিকে আইনত ভুল বলা হয়। অর্থাৎ এআইসিপিআই মেনে যদি দিতেই হয় তাহলে এমপ্লয়ারের যে ডিসক্রিশন সেটাকে মান্যতা দেওয়া হয় না। সি পয়েন্টে যেটা বলা হচ্ছে বেতন কমিশনের রেকমেন্ডেশনের মান্যতা কখনোই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ওপর বাধ্যতামূলক নয়। ডি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে কোনো রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার কর্তৃক তার কর্মচারীদের প্রদত্ত ডিএ হার মেনে চলতে বাধ্য করা যাবে না, কারণ এটি অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন করা হবে। তারপর ই এর পয়েন্টে যেটা বলা হচ্ছে মহার্ঘ ভাতা প্রদানের কেন্দ্রীয় নীতি অনুসরণ করতে বলার মাধ্যমে রাজ্যের নিজস্ব নীতি নির্ধারণের ক্ষমতাকে অকার্যকর করা যাবে না। মহার্ঘ ভাতা দেওয়াটা নিয়োগকর্তার বিবেচনাধীন, এই ক্ষমতা কারা চলবে না, ক্যান নট বি টেকেন অ্যাওয়ে। পরিষ্কার দেখতে পাচ্ছেন এই বিষয়গুলি প্রথম রাজ্য বলেছে। এবং এই যে 5টি পয়েন্ট বলেছে তার পরিপ্রেক্ষিতে অতীতে বিভিন্ন কোর্টের যে জাজমেন্ট সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। আমি সেগুলি বিস্তারিত যাব না। যেমন প্রথমটা বলা হচ্ছে ডিএটা কর্মকর্তা, নিয়োগকর্তা বা ঘুরিয়ে বললে রাজ্য তার যে ডিসক্রিশন পাওয়ার, অর্থাৎ তার বিবেচনাধীন, তার ইচ্ছাধীন, সেইটার সপক্ষে বিভিন্ন জাজমেন্টের এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আপনার মুদ্রাস্ফীতির ওপর যদি 100% মেনে ডিএটা দিতেই হয় সেই নিয়ম মেনে, তাহলে ডিএটা যে ডিসক্রিশনারি পেমেন্ট সেটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করছে, সেটার সপক্ষে আবার কিছু জাজমেন্টের এখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দি ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট মে অ্যাডপ্ট ডিফারেন্ট পে স্ট্রাকচার ইনক্লুডিং দি রেট, মোড অ্যান্ড ম্যানার অফ পেমেন্ট অফ ডিএ অ্যান্ড আদার বেনিফিটস টু ইটস এমপ্লয়ি। অর্থাৎ কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার তাদের কর্মীদের বেতনের যে স্ট্রাকচার ইনক্লুডিং বিভিন্ন যে অ্যালাউন্স সেগুলি দেওয়ার রেট সেগুলি কিভাবে দেবে, এখানে বিশেষত ডি এর কথা বলা হয়েছে। এবং অন্যান্য যে আর্থিক সুযোগ সুবিধা সেগুলি কিন্তু বিভিন্ন হতেই পারে, তারা বিভিন্ন নীতি নিতে পারে বিভিন্ন রাজ্য বা কেন্দ্র, তো সেটা এখানে বলা হচ্ছে। সেই তারপরে অন্যান্য প্রসঙ্গে বিভিন্ন কোর্টের অর্ডার বলা হয়েছে। পে স্ট্রাকচারস মে বি রিভাইজড বেসড অন রেকমেন্ডেশন। এবার যেটা বলা হচ্ছে দেখুন, পে কমিশন যে রেকমেন্ডেশন দেবে সেই নিয়মে পে স্ট্রাকচার রিভাইজ করা হতে পারে, কিন্তু হাওয়েভার নো রেকমেন্ডেশন অফ এনি পে কমিশন ইজ বাইন্ডিং অন দি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ রেকমেন্ডেশন যেটা করবে অর্থ কমিশন, পে কমিশন, সেটা কিন্তু কেন্দ্র বা রাজ্য পুরোটাই মানতে বাধ্য নয়। এ গভর্নমেন্ট মে হোললি অ্যাকসেপ্ট or reject or partly accept or reject recommendation of the pay commission, যেটা আমরা সদ্য ষষ্ঠ বেতন কমিশনের যে রেকমেন্ডেশন রিপোর্ট সামনে এসেছে আমরা দেখেছি রোপাতে বিভিন্ন জায়গায় সেগুলিকে পরিমার্জন করা হয়েছে। অর্থাৎ সেটাও এখানে বলা হচ্ছে যে তারা পুরোটাই নিতে বাধ্য নয়, আংশিক নিতে পারে, নাও নিতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়। ডিএটা যেহেতু রাজ্যের ডিসক্রিশনারি পাওয়ার, সে কারণে তার সেটা দেবার নীতিটাও কিন্তু রাজ্য নিজে তৈরি করবে, ফর্মুলেটেড ইটস ওন রুল, এটাও এখানে বলা হচ্ছে। তারপরে যেটা বলা হচ্ছে দেখুন যে স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্ট এর আগে যে জাজমেন্ট দিয়েছিল তারা কিন্তু রোপা রুল অথবা ডিএ দেওয়ার যে পরবর্তীতে মেমোরেন্ডাম পাবলিশ করা হয়েছিল কোনোটাকে কিন্তু স্ট্রাক ডাউন, অর্থাৎ কোনোটাকে খারিজ করেনি বা বাতিল করেনি। অর্থাৎ
স্যাট বা হাইকোর্ট রোপা রুলকে কিন্তু খারিজ করে দেয়নি, সেটাও এখানে বলা হচ্ছে। এবং এই প্রসঙ্গে ট্রাইব্যুনালের বিভিন্ন অর্ডারের অংশ এখানে তুলে ধরা হয়েছে, যেগুলি আমি অতীতে বহু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। ডিএ দেওয়ার নর্মস প্রিন্সিপাল তৈরি করার কথা বলা হয়েছিল, 3 মাসের মধ্যে স্যাট যেগুলো নির্দেশ দিয়েছিল এগুলো আমি আলোচনা করেছি। এরপর যেটা বলা হচ্ছে যে রাজ্য মানে অ্যাপ্লিক্যান্ট তার কর্মীদের বেতন মানে ডিএ দেওয়ার ব্যাপারটা এআইসিপিআই মেনে, এআইসিপিআই যে বেসিস অর্থাৎ যে কনসিডারেশন অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে সেটা এআইসিপিআই মেনে দেবে, সেটা ঠিক আছে। কিন্তু নাইদার দি ট্রাইব্যুনাল নর দি অনারেবল হাইকোর্ট হ্যাভ ডিরেক্টেড দি অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লাই দি সেম ফর্মুলা অ্যাপ্লাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট ফর ডিটারমাইনিং ডিএ। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের যে নিয়মে ডিএ দিচ্ছে, ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্ট রাজ্যকে সেই নিয়মে দিতে বাধ্য করতে পারে না। এআইসিপিআই মেনে দেওয়ার ব্যাপারটা তারা মানতে পারে, কিন্তু কেন্দ্রের নিয়মে ডিএ দিতে হবে এটা তারা মানতে বাধ্য নয়, তাদেরকে বাধ্য করতে পারে না। পাশাপাশি এটাও বলছে রাজ্য তাদের ডিএ দেওয়ার যে নর্মস তৈরি করা সেটা ইন দ্য প্রসেস, অর্থাৎ রাজ্য সেই প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, এটাও এখানে বলা হচ্ছে। পাশাপাশি গিভেন দি লার্জ নাম্বার অফ এমপ্লয়িজ, রাজ্যের এমপ্লয়ির সংখ্যা অনেক এবং যে পিরিয়ডটার জন্য বকেয়া দেওয়ার কথা বলা হয়েছে সেটাও এর পরে উল্লেখ আছে, আমি যাব। অ্যাজ দি পিরিয়ড ইন কোশ্চেন, সেটা অনেকটা সময়ের জন্য এবং অনেক কর্মীকে দিতে হবে, যে কারণে যে ফিনান্সিয়াল বার্ডেন বা অর্থনৈতিক যে পরিস্থিতি রাজ্যের সেটা এখন নেই। পাশাপাশি 2025-26-এর যে বাজেট অ্যালোকেশন হয়েছে বিভিন্ন খাতে, সেখানে এই খাতে কোনো বরাদ্দ করা হয়নি, সেটাও এখানে বলা হচ্ছে। এবং এরপরে যেটা বলা হচ্ছে 2003 সালের আপনার বাজেট ম্যানেজমেন্ট এবং ফিসকাল রেসপন্সিবিলিটি আর্থিক দায়িত্ব যে নিয়ম ছিল সেই নিয়মটাকে মান্যতা দিয়ে বা সেই নিয়ম অনুযায়ী, পাশাপাশি আপনার ভারতীয় সংবিধানের আর্টিকেল 293(3) যে নিয়ম আছে সেখানে এইটাকে মানতে গেলে একটাই রাস্তা খোলা, অনলি রিসোর্স হচ্ছে রাজ্যকে কেন্দ্রের কাছে অতিরিক্ত ঋণ নিতে হবে, কেন্দ্রকে সেটা অনুমোদন দিতে হবে। পাশাপাশি এখানে সংবিধান এবং এই যে অ্যাক্ট তার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ যেটা সহজ করে বলা হলো যে এই বকেয়া মেটাতে গেলে রাজ্যের কাছে একটাই উপায়, কেন্দ্রের কাছে অতিরিক্ত ঋণ নিতে হবে, অ্যাডিশনাল বরোয়িং। পাশাপাশি এর পাশাপাশি যেটা বলা হচ্ছে ইভালুয়েশন অফ নর্মস ফর ডিসবার্সাল অফ ডিএ অ্যাজ ওয়েল অ্যাজ অবটেনিং অ্যাপ্রুভাল অফ দি অ্যাডিশনাল বরোয়িং অর্থাৎ অতিরিক্ত ঋণ নেওয়া এবং এই ডিএ দেওয়ার যে নীতি নির্ধারণ এটা একটা জটিল প্রক্রিয়া। পার্টিকুলারলি এই বিষয়টা রাজ্যের সম্পূর্ণ হাতে নেই, অনেকগুলি দপ্তরের ওপর এটা জড়িত, 1 বছরের বেশি সময় লেগে যেতে পারে, যে কারণে অন্তত 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস সময় রাজ্য চাইছে, সেই সময়ের মধ্যে এই বিষয়গুলি তারা করে উঠবে এমনটাই এখানে বলা হচ্ছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে রোপা 9-এর যে নিয়ম ছিল যে ডিউ পেয়েবেল ডিএ সেটা টাইম টু টাইম রাজ্য কিন্তু মিটিয়ে দিয়েছে তার কর্মীদের। পাশাপাশি এটাও বলা হচ্ছে রাজ্য তাদের কর্মীদের জন্য অনেক সেভারেল ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে থাকে, বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দিয়ে থাকে তার কর্মীদের, যেটা অন্য অনেক রাজ্য বা কেন্দ্র সরকার কিন্তু দেয় না। এরপরে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে এমনকি এই যে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা সেটা সেই সময়ের জন্য দেওয়া হয়েছে যে সময়টা ফর দি পিরিয়ড ইন কোশ্চেন, যে সময়ের জন্য বকেয়া ডিএ দেবার কথা বলা হচ্ছে ইমপিউন্ড জাজমেন্টে। কোন সময় ভালো করে দেখুন, 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019। আমি প্রথম থেকে কিন্তু এই পিরিয়ডটার কথাই বলে এসেছি, 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ডিএটা শুধু রাজ্যের কর্মীরাই পায় সেটাই নয়, আপনার বিভিন্ন এমপ্লয়িজ অফ ইনস্টিটিউশন, বিভিন্ন অথরিটি তাদের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এনাদের সবাইকে দিতে গেলে অতিরিক্ত ফিনান্সিয়াল বার্ডেন হবে, অর্থাৎ সকলের কথা কিন্তু এখানে বলা আছে, কোন পিরিয়ড সেটাও বলা আছে। বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার তাদের এমপ্লয়ীদের জন্য রাজ্য সুযোগ সুবিধা দেয়, সেখানে পেনশন স্কিম বলা আছে, তারপরে আপনার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যদিও এটা সকল কর্মী পায় না। পাশাপাশি আপনার এখানে বিভিন্ন কেরিয়ার প্রোগ্রেশন এটাও সকলে পায় না, সিসিএল, প্যাটার্নিটি লিভ, অ্যাডিশনাল কম্পেনসেটারি লিভ, যেসব সুযোগ সুবিধাগুলো রাজ্য দেয় তাদের কর্মীদের সেগুলো এখানে উল্লেখ করে এই সমস্ত আবেদন জানিয়ে একটা সময় চাওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য তাদের কর্মীদের বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দেয়, সেগুলো এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যদিও আমি প্রথমেই বললাম সমস্ত স্তরের কর্মীরা কিন্তু সব সুযোগ সুবিধা পায় না।
এরপর যেটা বলা হচ্ছে অত্যন্ত একটা ভাইটাল বিষয়, দেখুন এখানে যেটা বলা হচ্ছে দেয়ারফোর ইন লাইট অফ দি অ্যাবাভ, অর্থাৎ উপরের যে ঘটনাগুলি বলা হলো তার পরিপ্রেক্ষিতে ইট ইজ রেসপেক্টফুলি প্রেড, অর্থাৎ সম্মানজনকভাবে একটা আবেদন করা হচ্ছে দ্যাট দি ইন্টারিম অর্ডার মে কাইন্ডলি বি মডিফাই করার জন্য অনুরোধ করা হচ্ছে টু দি এক্সটেন্ট দ্যাট দি অ্যাপ্লিক্যান্টস আর গিভেন ফার্দার টাইম টু ডিপোজিট 25% অফ দি সেম বিফোর দি অনারেবল কোর্ট। অর্থাৎ বকেয়ার পরিমাণটা রাজ্য সুপ্রিম কোর্টে জমা রাখার কথা বলছে, তার জন্য সময় চাওয়া হচ্ছে আফটার অ্যারেঞ্জিং দি নেসেসারি ফান্ড, অর্থাৎ নেসেসারি ফান্ড তারা অ্যারেঞ্জ করার পর বলছে এটা কর্মীদেরকে দেবে না, এটা সুপ্রিম কোর্টে জমা থাকবে 25% বকেয়া টোটাল যে পরিমাণ, সেটা রাজ্য ফান্ড পাবার পর সেটা ঋণ নিয়ে হোক বা যেভাবে হোক সেটা সুপ্রিম কোর্টে জমা রাখবে। কেন সুপ্রিম কোর্টে জমা রাখবে, কেন জমা দিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে? লাস্টলি ইট ইজ সাবমিটেড দ্যাট উইদাউট প্রিজুডিস দি কন্টেনশনস রেস্ট ইন দি ক্যাপশন এসএলপি অ্যাপ্লিক্যান্ট মে বি পারমিটেড টু ডিপোজিট দি 25% অফ দি এরিয়ার বিফোর দি অনারেবল কোর্ট ইন লিউ অফ পেইং দি সেম টু দি এমপ্লয়িজ। অর্থাৎ কর্মীদেরকে দেবার পরিবর্তে রাজ্যকে অনুমতি দেওয়া হোক, তারা সুপ্রিম কোর্টে সেই টাকাটা জমা রাখবে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করার পর। কেন? ইট ইজ হাম্বল সাবমিটেড দ্যাট ইফ দি অ্যাপ্লিক্যান্টস ইভেনচুয়ালি সাকসিড ইন দি ক্যাপশন এসএলপি, অ্যাপ্লিক্যান্ট মানে রাজ্য যদি এসএলপিতে জয়ী হয় সেক্ষেত্রে কি বলা হচ্ছে, ইট উড বি ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড ইম্পসিবল ফর দি অ্যাপ্লিক্যান্টস টু রিকভার দি সেম ফ্রম সেভারেল ল্যাক্স অফ এমপ্লয়িজ পেইজ। অর্থাৎ যদি এই মুহূর্তে এই বকেয়াটা কর্মীদেরকে দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর রাজ্য যদি এই এসএলপিতে জয়লাভ করে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের রায়কে খারিজ করে দেয়, তখন ওই টাকাটা কর্মীদের কাছ থেকে ফেরত নেওয়াটা, লাখ লাখ কর্মীদের কাছ থেকে ফেরত নেওয়াটা রাজ্যের পক্ষে ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব এবং অসম্ভব হয়ে দাঁড়াবে। যে কারণে যতদিন বিচার চলবে রাজ্য চাইছে সেই টাকাটা সুপ্রিম কোর্টে জমা থাকুক। রাজ্যের যদি এসএলপি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, তখন সেই টাকাটা কোর্ট থেকে নিয়ে রাজ্য তাদের কর্মীকে দেবে। যে সময় কালের জন্য দেবার কথা বলা হয়েছে সেই সময় কালের জন্যই দেবে। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। রাজ্য যেটা আবেদন করেছে, কোন গ্রাউন্ড, কি ব্যাপার, আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।